আমরা মনে হয় গতদিন অ্যান্টিবায়োটিক চ্যাপ্টারটা শুরু করেছিলাম। শুরু করার আগে অনেক গল্প করতে গিয়ে সময় নষ্ট হয়ে গেছে। যাই হোক, আজকে আমরা অ্যান্টিবায়োটিক চ্যাপ্টারটা আবার পুনরায় শুরু করি। আমরা সংজ্ঞাটা গতদিন বলেছিলাম অ্যান্টিবায়োটিক কাকে বলে। আসলে অ্যান্টিবায়োটিক টার্মটা কিন্তু অনেক পরে ব্যবহার করা হয়, 1945 সালের দিকে। তার আগে এই ওষুধগুলোকে অ্যান্টিবায়োটিক না বলে এমনি ড্রাগ ডিসকভারির একটা পর্যায়ে ছিল। ফার্স্ট অ্যান্টিবায়োটিক আমরা পাই 1929 সালের দিকে, কিন্তু অ্যান্টিবায়োটিকের হিস্ট্রি আরো আগেই ছিল। এই অ্যান্টিবায়োটিক গুলো আসলে ব্যাকটেরিয়াকে কিল করতে পারে, কিছু প্রোটোজোয়াকেও কিল করতে পারে, কিন্তু কখনোই ভাইরাসকে কিল করতে পারে না। দ্যাটস ওয়াই এই অ্যান্টিবায়োটিক শব্দটা যদিও মনে হচ্ছে ইউনিভার্সাল একটা শব্দ, অপোজিং লাইফ, অ্যান্টি মিনস এগেইনস্ট, বায়োস মিনস লাইফ, একটা ইউনিভার্সাল শব্দ, মনে হচ্ছে যেন সব জীবনের বিপরীতেই ব্যবহার করা যাবে। আসলে সেরকম নয়, এটা শুধুমাত্র ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এবং কিছু ক্ষেত্রে প্রোটোজোয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আগেকার দিনের মানুষও এই ধরনের ওষুধ ব্যবহার করত, যারা এই মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে কাজ করে। এগুলো ফোকলোরিক মেডিসিন বলে, এবং এরকম অনেক ফোকলোরিক মেডিসিন রয়েছে, তোমরা ফার্মাকোগনোসিতে পড়েছো। এটা অ্যান্টিবায়োটিক হিসেবে টার্মটা শুরু হয়েছে 20th সেঞ্চুরি। আমি আগেও বলেছিলাম যে কিছু মামিজ যাদের দেহে এরকম টেট্রাসাইক্লিন পাওয়া গিয়েছে, তো তখন তো তারা টেট্রাসাইক্লিন কোনো ওষুধ ব্যবহার করেনি, আসলে কোনো একটা হয়তো ছত্রাক বা ছত্রাক মোল্ড এগুলোকে ওরা ব্যবহার করেছিল ওষুধ হিসেবে। সেই ওষুধগুলোর অবশিষ্টাংশগুলো হয়তো তাদের দেহে রয়ে গেছে। এরকম নিউবিয়ান মামিজ এদের কি বলে দেহের হাড়গুলোকে স্ক্যানিং করে আমরা টেট্রাসাইক্লিন পেয়েছি। নিউবিয়ান মানে হচ্ছে সুদানিজ, সুদান ওই এলাকার যে মামিগুলো পাওয়া গিয়েছে মিশর এবং সুদানের ওই পাশে। এদের দেহে যেহেতু পাওয়া গিয়েছে, এরা নিঃসন্দেহে ওরা প্রাচীনকালে এই ধরনের ছত্রাক বা মোল্ড এগুলো তারা গ্রহণ করেছিল, ফলে তাদের দেহে এগুলো রয়ে গিয়েছে। তো এই অ্যান্টিবায়োটিক নিয়ে আমাদের আজকে পড়াশোনা। এটার হিস্ট্রিটা আমরা গত ক্লাসে শুরু করেছিলাম, যে পল আর্লিক প্রথম ইয়েটা শুরু করেন। উনি একটা ম্যাজিক বুলেট থিওরি দেন। সেই থিওরিটা হচ্ছে এরকম, উনি কিছু ডাই নিয়ে কাজ করছিলেন, ওই কাপড়ে দেওয়া ডাই। সেই ডাইগুলো নিয়ে কাজ করার সময় উনি দেখলেন যে এই ডাইগুলো শুধু যে হিউম্যান সেল কে কালার করতে পারে তা না, এরা ওই ব্যাকটেরিয়াকেও কালার করতে পারে। আবার কিছু কিছু ডাই দেখলেন যে যেটা ব্যাকটেরিয়াকে কালার করে হিউম্যানকে কালার করে না, আবার হিউম্যানকে কালার করলে ব্যাকটেরিয়াকে কালার করে না। তো এই জায়গা থেকেই উনি একটা থিওরি দিলেন যে এমন কিছু যৌগ আবিষ্কার করা সম্ভব যেই যৌগগুলো আমাদের এই প্যারাসাইট গুলোকে মারতে পারে। দ্যাট ইজ কল্ড ম্যাজিক বুলেট থিওরি। এবং সেই যৌগগুলোকেই আসলে এখনকার দিনে অ্যান্টিবায়োটিক বলা হয়, যে অ্যান্টিবায়োটিক গুলো ব্যাকটেরিয়াকে কিল করতে পারে কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না, মেজর কোনো ক্ষতি করে না। তো এই ম্যাজিক বুলেট থিওরিটারই আলটিমেট অ্যাপ্লিকেশন হচ্ছে এখন। আইনস্টাইনের থিওরির যেরকম অ্যাপ্লিকেশন গুলো আমরা এখন পাচ্ছি, তখন এই আর্লিক এই থিওরিটা দিয়েছে, ম্যাজিক বুলেট থিওরি, যার অ্যাপ্লিকেশন আমরা পাচ্ছি। এবং 1904 সালে উনি কি বলে কিছু এই ধরনের কেমিক্যাল সিনথেসিস করা শুরু করলেন, এবং সেগুলো সিফিলিস আক্রান্ত মানুষের ক্ষেত্রে ব্যবহার করা শুরু করলেন। সিফিলিস আক্রান্ত হয় যে ব্যাকটেরিয়া দ্বারা, সেটা হচ্ছে ট্রিপোনিমা পেলিডাম, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটা দিয়ে হয়। তো এই ব্যাকটেরিয়ার এগেইনস্টে সে কিছু এই ধরনের ওষুধ তৈরি করা শুরু করলেন। পরবর্তীতে 1909 সালের দিকে উনি দুইজন সায়েন্টিস্ট, একজন জাপানিজ ব্যাকটেরিওলজিস্ট সাহাকিরো হাতা এবং একজন কেমিস্ট আলফ্রেড বার্থেইম, এদের সহযোগিতায় 1909 সালে উনি একটা কম্পাউন্ড আবিষ্কার করতে সক্ষম হন। যেহেতু সিরিজ অফ কম্পাউন্ড আবিষ্কার করেছিলেন, তিনি কম্পাউন্ডটার নাম দিয়েছিলেন 606, মানে কম্পাউন্ডটার নেমিংটা তিনি এভাবে করেছিলেন, যেহেতু সিরিজ অফ সিনথেসিস হয়। তো এগুলো
এই কম্পাউন্ডটা দেখা গেল 606, এই কম্পাউন্ডটা সিফিলিস ইনফেক্টেড রেবিটস, যারা এই রেবিটস এর ক্ষেত্রে, খরগোশের ক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশন করে দেখে খুব ভালো ইমপ্যাক্ট পেয়েছে, এবং পরবর্তীতে তারা হিউম্যানের উপর এটা প্রয়োগ করে। কিন্তু এই কম্পাউন্ডটার প্রচুর সাইড ইফেক্ট ছিল, প্রচুর টক্সিক ছিল, তারপরও সেটা মার্কেটে নিয়ে আসা হয় প্রথম আন্ডার দ্য নেম অফ স্যালভারসান, এখন যেটা কমনলি নাম আর্সফেনামিন, এবং পরবর্তীতে তারা লেস টক্সিক নিউ স্যালভারসান আবিষ্কার করে। তো এটা ছিল একটা ব্রেক থ্রু যে রেবিট গুলোর সিফিলিস যে ব্যাকটেরিয়া ট্রেপোনেমা পেলিডাম, এটাকে কিল করতে পারে আমাদের এই কম্পাউন্ডটা। শুধু তাই নয়, হিউম্যানকেও কিল করতে পারে। স্যালভারসান শোজ দ্য পাথ। সুতরাং এটাকে আমরা একটু স্মরণ করি যে এই পথটা আমাদেরকে শুরু করে দেয়, যদিও এটা ছিল একটা কেমিক্যাল ডাই, এবং এইটার মেকানিজম স্টিল আমরা জানি না, তার স্ট্রাকচারটা শুধুমাত্র সলভ করা হয়েছে রিসেন্টলি, কিন্তু এর মানে মেকানিজম এখনো মানে আমাদের ডাউট, এখনো সায়েন্টিস্ট ডিসকভার করতে পারে। এরপরে আসো নেক্সট একটা ব্রেক থ্রু আসে হচ্ছে গেরহার্ড ডুমাগের কাছ থেকে। তিনি কিছু ডাই নিয়ে কাজ করছিলেন, কারণ ওই যে আর্লিক সে পথ দেখিয়ে দিয়েছেন, ম্যাজিক বুলেট থিওরি, যে এমন কিছু কম্পাউন্ড তৈরি করা সম্ভব, এবং সেই জায়গা থেকেই এই যে সিরিজ অফ কম্পাউন্ড সিনথেসিস এবং ব্যবহার করা, এটা মানে তত্ত্বটা চলে আসে। তো বায়ার কোম্পানিতে দুজন সায়েন্টিস্ট এগুলো নিয়ে কাজ করছিল, জোসেফ ক্লারার এবং ফ্রিজ মিথ। এরা হচ্ছে জার্মান সায়েন্টিস্ট, জার্মান কোম্পানি বায়ারে তারা কাজ করছিল কিছু ডাই নিয়ে। এই ডাইগুলোর মধ্যে একটা ডাই নাম প্রন্টোসিল, যেটার কেমিক্যাল নেমটা হচ্ছে সালফোনামিডো ট্রাইসোডিন। এই প্রন্টোসিলের খুব ভালো একটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি পেল। যেহেতু তারা সিনথেটিক কেমিস্ট ছিল, তারা সেটা মানুষের উপর মানে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি দেখার সুযোগ হয় নাই। তারা ডোমাককে বললো যে একটু এটা দেখিয়ে দেন। তো গেরহার্ড ডোমাক তখন এই অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটিটা টেস্ট করে এবং দেখে যে রিমার্কেবল অ্যাক্টিভিটি পাওয়া গেছে সালফোনামাইড ট্রাইসোডিনের, দ্যাট ইজ প্রন্টোসিল। তো এই প্রন্টোসিলটা হচ্ছে আসলে একটা প্রিকারসার ড্রাগ, সালফানিলামাইড এখান থেকে তৈরি হয় আলটিমেটলি বডিতে যাওয়ার পরে, এবং সালফানিলামাইড সেই কাজটা শো করে, এবং এইটা ডাই ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ব্যবহার হয়ে আসছিল, এবং এটা এখন মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা শুরু করলো। তো অ্যান্টিবায়োটিক যে শুধু সিনথেসিস করে হয়েছে তা না, আসলে অ্যান্টিবায়োটিক কি বলে ন্যাচারাল অরিজিন থেকেও এসেছে, এবং এটা আমরা অ্যান্টিবায়োটিক শব্দটার মধ্যেও আছে। এর ডেফিনেশনে বলা হয় যে এটা ন্যাচারাল অরিজিন। ন্যাচারাল অরিজিন, লিড কম্পাউন্ডটা ন্যাচারাল হয় এবং সেটাকে মডিফাই করে সেমি সিনথেটিক পাথওয়েতে আমরা অন্যান্য ড্রাগগুলো তৈরি করেছি। এই যে ন্যাচারাল অরিজিন অ্যান্টিবায়োটিক, এর ইতিহাস কিন্তু অনেক পুরনো, অনেক পুরনো। সেটা তো আমরা ওই নিউবিয়ান মামিস গুলোর কথা শুনেছি। আসলে সায়েন্টিফিক্যালি এটা শুরু হয়েছিল 1874 সালে স্যার উইলিয়াম রবার্টস। সে দেখেছে যে কিছু কালচার করেছে, মোল্ডের কালচার, মোল্ডটার নাম ছিল পেনিসিলিয়াম গ্লোকাম, এবং ব্লু চিজ তৈরি করার সময় এটা ব্যবহার করা হয়, এবং এই মোল্ড দিয়ে যে ব্লু চিজ গুলো তৈরি করা হয় তারা কোনো মানে ব্যাকটেরিয়াল কন্টামিনেশন শো করে না, তারা নষ্ট হয় না সহজে। এটা তিনি মানে নোট করছেন, এটা তিনি বুঝতে পেরেছেন যে এই পেনিসিলিয়াম গ্লুকাম দিয়ে যদি কোনো ব্লু চিজ তৈরি করা হয় তাহলে সেটা কোনো ব্যাকটেরিয়াল কন্টামিনেশন শো করে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইয়ে ছিল। আরেকটা ছিল পাস্তুর কন্ডাক্টেড রিসার্চ অন বেসিলাস অ্যানথ্রাসিস। বেসিলাস অ্যানথ্রাসিস গ্রাম নেগেটিভ, এবং এই বেসিলাস অ্যানথ্রাসিস অ্যানথ্রাক্স রোগ তৈরি করে, গরুদের তৈরি করে, হিউম্যানদেরও তৈরি করে বেসিলাস অ্যানথ্রাসিস। এবং সে দেখেছে পাস্তুর যে পেনিসিলিয়াম নোটেটামের উপস্থিতিতে বেসিলাস অ্যানথ্রাসিস খুব বেশি গ্রো করতে পারে না। এই জিনিসটা তার সে রিসার্চ কন্ডাক্ট করেছে পাস্তুর, লুই পাস্তুর। তো সুতরাং অ্যান্টিবায়োটিকের ন্যাচারাল অরিজিনের হিস্ট্রিটা কিন্তু অনেক পুরনো এবং অনেকেই সেটা নিয়ে কাজ করেছে, কিন্তু এটাকে
ফাংশনালাইজ করেছেন যিনি, সেটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং, এবং সেই ঘটনাটা ইতিহাসে মানে স্মরণীয় ঘটনা। এটা একটা সেরেন্ডিপিটাস ইভেন্ট। সেরেন্ডিপিটাস ইভেন্ট মানে হচ্ছে আহ, সে মানে নিজের অজান্তেই সেটা আবিষ্কার করে ফেলেছে। কিরকম? আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালের সেপ্টেম্বর 3 তারিখে সে পেনিসিলিন ডিসকভার করে। কিভাবে সে করে? সে আগের দিন রাতে ওই যে ইয়ে তার কিছু ব্যাকটেরিয়া নিয়ে সে কাজ করছিল, ডিজিজ কজিং ব্যাকটেরিয়া। তো এই ডিজিজ কজিং ব্যাকটেরিয়ার যে কালচার প্লেট গুলো রয়েছে, ডিশ গুলো রয়েছে, পেট্রি ডিশ গুলো, এগুলোতে সে মানে পরের দিন এসে দেখে যে কয়েকদিন পরে এসে দেখে যে সেখানে কিছু স্পোর তৈরি করছে, গ্রিন মোল্ড। সেই স্পোর গুলো ছিল পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম। এবং সেই কালচার প্লেটের যেই প্লেটটাতে পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম তৈরি হয়েছে, সেই প্লেটটাতে কোনো ব্যাকটেরিয়া গ্রোথ হয় নাই। এটা সে খুব মজার একটা জিনিস আবিষ্কার করলো তার অজান্তেই। সে যে ইচ্ছা করেই পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম ছেড়ে দিয়েছে রিসার্চ করার জন্য তা নয়। ওই যে কালচার প্লেট গুলো, তো ওইগুলো নিউট্রিশনাল সাবস্টেন্স দিয়ে ভর্তি থাকে। হ্যাঁ, এগার প্লেট থাকে, অনেক নিউট্রিশন থাকে, বিফ এক্সট্রাক্ট থাকে, এখানে মিল্ক থাকে, এরকম গ্লুকোজ সুগার থাকে। সুতরাং এগুলো হচ্ছে খুব নিউট্রিশনাল সাবস্টেন্স দিয়ে তৈরি। তো এই নিউট্রিশনাল সাবস্টেন্সে যে কেউ গ্রো করতে পারে। ব্যাকটেরিয়া দিলে ব্যাকটেরিয়া গ্রো করবে, ইস্ট মোল্ড দিলে মোল্ড গ্রো করবে। তো সামহাউ সেখানে একটা কন্টামিনেশন হয়েছে মোল্ডের। এই কন্টামিনেশনের কারণে যে মোল্ডটা কন্টামিনেশন করেছে সেটা হচ্ছে পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম। এই পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম যে কন্টামিনেশনটা করলো, যেই প্লেটটাতে কন্টামিনেশন করেছে ওই প্লেটটাতে কোনো ব্যাকটেরিয়া গ্রো করতে পারেনি। He observed that the presence of the mold killed or prevented the growth of the bacteria. এবং সে তখন ধারণা দিল যে এই পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম এমন কিছু তৈরি করেছে, মানে মেটাবোলাইট তৈরি করেছে, যেগুলো ওই ব্যাকটেরিয়ার গ্রোথটাকে ইনহিবিট করেছে। বাট সে সেটাকে আইসোলেট করতে পারেনি, যেহেতু মানে মোল্ড থেকে সেটা আইসোলেট করাটা খুব সহজ বিষয় নয়, সেটা হয়তো সে পারে নাই। কিন্তু এই ইয়েটা সে সাবস্টেন্সটাকে সে বলেছে যে পেনিসিলিন নামকরণ করেছে, যে এই সাবস্টেন্স তৈরি হয়েছে, বাট সে ইয়ে করতে পারেনি। পরবর্তীতে আরো কয়েকজন সেটা নিয়ে কাজ করে, আর্নস্ট চেইন, হাওয়ার্ড ফ্লোরে, এডওয়ার্ড আব্রাহাম। এরা ফার্স্ট পেনিসিলিন মানে আইসোলেট করে, পিউরিফাই করে হচ্ছে মোল্ড থেকে পেনিসিলিন জি ইন 1942। এবং সেটা তুমি সালটা খেয়াল করো, 1942 সালে কিন্তু দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ চলছে। এবং দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধে এই অ্যান্টিবায়োটিক আবিষ্কারটা কিন্তু মানে ড্রাস্টিক্যালি এখানে রোল প্লে করেছে। তখনকার দিনে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধে প্রচুর মানুষ আহত হতো, বোম্বিং এর কারণে, স্থল মাইনের কারণে, গোলাগুলির কারণে অনেকে আহত হতো, অনেক আর্মি। তো এই আর্মিদের উপরে সরাসরি এই পেনিসিলিন গুলো তারা মানে ক্লিনিক্যাল ট্রায়াল করতো। কারণ মানুষ মারা যাচ্ছে, সে জায়গায় যদি তুমি কিছু একটা দিলে যদি মানুষ সুস্থ হয়ে যায়। তো এইগুলো 1945 সাল পর্যন্ত মানে যে আবিষ্কার গুলো আছে এগুলো সব ওই আর্মিদের উপরে তখন অ্যাপ্লাই করা শুরু করলো। এবং আসলে খুব ভালো, মানে ভালো ভালো অ্যান্টিবায়োটিক গুলো আমাদের সেই সময় আবিষ্কার হয়েছে। এই 1940 থেকে 1947-48 এই সময়টাতে প্রচুর অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে। তো তারা প্রথমে এই ফার্স্ট পেনিসিলিন পিউরিফাই করে এবং 1945 সাল পর্যন্ত সেটা ওই মিলিটারি বেজেই ব্যবহার করা হতো। অ্যানাদার দেখো আর একটা উদ্যোগ, 1939 সালে ডুবোস নামক একজন বিজ্ঞানী, সে টাইরোথ্রিসিন একটা মিক্সচার অফ কম্পাউন্ড আবিষ্কার করে, যেখানে 20% গ্রামিসাইডিন ছিল এবং 80% টাইরোসাইডিন ছিল। এবং এটাও সে আবিষ্কার করে হচ্ছে বেসিলাস ব্রেভিস থেকে। এবং এটি ফার্স্ট কমার্শিয়ালি ম্যানুফ্যাকচার্ড অ্যান্টিবায়োটিক হয়। এবং ওই ওয়ার্ল্ড ওয়ার 2 তে এই টাইরোথ্রিসিন প্রচুর ব্যবহার করা হয়েছে ওই মিলিটারি দের ক্ষেত্রে, যাতে করে তারা দ্রুত সুস্থ হয়ে আবার যুদ্ধে ফিরে যেতে পারে। যুদ্ধ যে শুধু অস্ত্র দিয়ে হয়েছে তা নয়, যুদ্ধ কিন্তু এই গবেষণা দিয়েও হয়েছে। এবং সবশেষে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু
শেষও করা হয়েছে মানে তোমার দুটা অ্যাটমিক বোম্বিং এর মাধ্যমে। শুধু যে এই যে অ্যান্টিবায়োটিক আবিষ্কার বা অন্য কিছু এগুলো নয়, এর পাশাপাশি এই পরমাণু শক্তিটাও এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ই মানে ফার্স্ট আবিষ্কার হয়, এবং আমেরিকা দুটা বোম গিয়ে জাপানে ফেলে দেয়, ফলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা শেষ হয়ে যায়। তো গবেষণাটাও পাশাপাশি চলেছে যে কিভাবে এই মিলিটারি বেস এটাকে আরো শক্তিশালী করা যায় এবং এটাকে যুদ্ধে তারা মানে অন্য শত্রুপক্ষকে পরাস্ত করতে পারে। সুতরাং শুধু এই অস্ত্র আর শুধু লোকজন দিয়েই কিন্তু যুদ্ধ জয় করা যায় না। যুদ্ধ জয় করতে হলে তোমাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, এবং এই বুদ্ধিটা কারা করেছে? এই সায়েন্টিস্টরা। তারা এই অ্যান্টিবায়োটিক আবিষ্কার করার চেষ্টা করেছে, তারা পরমাণু শক্তি নিয়ে কাজ করেছে, তারা নিত্য নতুন অস্ত্র নিয়ে কাজ করেছে। ফলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা আলটিমেটলি 1945 সালে গিয়ে আগস্ট মাসে শেষ হয়। তো এই যে এইভাবেই আসলে মানে আমাদের অ্যান্টিবায়োটিকের হিস্ট্রিটা এসেছে। তো আমরা অ্যান্টিবায়োটিকের এরকম হিস্ট্রি সম্পর্কে আরো ডিটেলস হয়তো কি বলে মেডিসিনাল কেমিস্ট্রিতে তোমাদের বলবে। আমরা এখানে যেহেতু ফার্মাকোলজি পড়বো, আমাদের জাস্ট ইন্ট্রোডাক্টরি কিছু হিস্ট্রিটা আমরা জানলাম, যে ইন্ট্রোডাকশনটা কিভাবে হিস্ট্রিটা আসলো অ্যান্টিবায়োটিকের, এবং এই অ্যান্টিবায়োটিক শব্দগুলো বা এখানে নতুন নতুন অ্যান্টিবায়োটিক আসার ক্ষেত্রে যাদের অবদানটা অনস্বীকার্য, তাদের কথাগুলো এখানে শুধু বলা হয়েছে। এখানে আরো অনেক সায়েন্টিস্ট আছে যারা ওরা আরো অনেক নিত্য নতুন কম্পাউন্ড আবিষ্কার করেছে, সুতরাং সেগুলো আমরা মেডিসিনাল কেমিস্ট্রিতে আলোচনা করব, সমস্যা নেই। এখন আসলে হিউম্যানে কোন কোন ডিজিজ গুলোকে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করি সেগুলোর একটা লিস্ট শুধু জানার জন্য, কারণ আমরা অনেক সময় ডক্টরদের সঙ্গে কথা বলতে হবে, পেশেন্টদের সঙ্গে আমাদের ক্লিনিক্যাল সাইটে কাজ করতে হবে। তো আমাদের জানতে হবে আসলে কোন কোন রোগের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক গুলো আমরা প্রেসক্রাইব করি। all the diseases are responsible by bacteria. সো এখানে আমরা একটু কমনলি যেগুলো খুব কমনলি ডিজিজ গুলো হয় সেগুলো আমরা এখানে লিখেছি। বিশেষ করে নাম্বার 1 নিউমোনিয়া, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, ফেরিনজাইটিস, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, সাইনোসাইটিস, ওটাইটিস মিডিয়া, হ্যাঁ, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, সেপসিস মানে টিস্যুতে একদম ব্লাড সেল টিস্যুতে যখন মাইক্রোঅর্গানিজম পৌঁছে যায়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইউটিআই, যাদের ক্যাথেটার পরাতে হয় ইয়েতে হসপিটালে তাদের ক্ষেত্রে, এন্ডোকার্ডাইটিস, আমাদের হার্ট ভালভ, হার্টে যদি কোনো ইনফেকশন হয় হার্টের কার্ডিয়ামে, এন্ডোকার্ডিয়ামে, সেখানে ইনফেকশন হলে এন্ডোকার্ডাইটিস বলে। এছাড়া মেনিনজাইটিস খুবই কমন, আমাদের ব্রেইনের মেনিনজেস পর্দার যে ইনফ্লামেশনটা হয়, ইনফেকশনটা হয়, সেটা মেনিনজাইটিস। Central line infections, complicated intra-abdominal infections, wound, skin and soft tissue infections, surgical site infections, cellulitis, যদি সেলের কোনো ইনফেকশন হয়, ডায়রিয়া, STDs, COPD, bone and joint infections, febrile neutropenia। আমাদের এই ধরনের ডিজিজ গুলোকে আমরা বলি সাধারণত ব্যাকটেরিয়াল মানে ডিজিজ, এবং এই ধরনের আমাদের এগুলোর ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করি। আমরা 35টা ব্যাকটেরিয়ার নাম জানবো, দেখবো যারা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, হিউম্যান প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। আমি এখানে 35টার নাম শুধু লিখেছি, আরো অনেক আছে, সব তো জানা সম্ভব নয়। সংক্ষিপ্ত পরিসরে আমরা যে কয়েকটা জানতে চাই, যে কয়েকটা জানলে আমাদের খুব উপকার হয়। একটু আগে যেসব ডিজিজের নাম বলা হয়েছে সেগুলোই এখানে আছে, শুধু পজিটিভ ব্যাকটেরিয়ার গুলো আছে। ব্যাসিলাস অ্যানথ্রাসিস আমাদের অ্যানথ্রাক্স তৈরি করে। ম্যাক্সিমাম আমাদের এখানে 35টা আছে, তো 15টাই আমরা দেখাবো হচ্ছে তোমার 20টা দেখাবো গ্রাম নেগেটিভ, 13টা দেখাবো গ্রাম পজিটিভ, আর 2টো দেখাবো কোনো গ্রাম স্টেনিং শো করে না। আমরা একটু দেখি, ব্যাসিলাস অ্যানথ্রাসিস আছে, অ্যানথ্রাক্স। এখানে হুপিং কফের জন্য বর্ডেটেলা পারটুসিস আছে। ডায়রিয়ার ক্ষেত্রে ক্যাম্পাইলোব্যাক্টেরিস জেজুনি কাজ করে, গ্রাম নেগেটিভ। ইউটিআই এর ক্ষেত্রে ক্লামাইডিয়া ট্রাকোমাটিস আছে। তারপরে কোলাইটিস, আলসারেটিভ কোলাইটিস, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি আছে, সব গ্রাম পজিটিভ ক্লোস্ট্রিডিয়াম গুলো।
ডিপথেরিয়া হয় করানিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া দিয়ে। এন্ডোকার্টাইটিস আমি বলেছিলাম সেটা হয় এন্টারোকক্কাস ফিকালিস দিয়ে, গ্রাম পজিটিভ। আর নটোরিয়াস ব্যাকটেরিয়া হচ্ছে ইকোলাই। মোটামুটি সব ধরনের মানে ডিজিজ তৈরি করতে পারে, ডায়রিয়া, ইউটিআই, মেনিনজাইটিস, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, ব্লাডি ডায়রিয়া, নানান রকমের ডিজিজ তৈরি করে ইকোলাই। এখানে আমাদের দেয়া আছে এই ইকোলাইটা গ্রাম নেগেটিভ। এখানে যে লিস্টে দেখতে পাচ্ছ 15 থেকে 27 সবই গ্রাম নেগেটিভ এক্সেপ্ট মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই দুটো হচ্ছে একটা লেপ্রোসির জন্য দায়ী আর একটা হচ্ছে টিউবারকুলোসিসের জন্য দায়ী। তারা জানে জেনারেল স্টেইনিংটা কি গ্রহণ করে না, বিকজ তাদের সেল ওয়ালের বাইরে একটা সেল মেমব্রেন আছে। সময় শেষ হলে আমাকে বলো। নরমালি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, যেটা দিয়ে আমাদের ইনফ্লুয়েঞ্জা হয়, মেনিনজাইটিস হয়, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়। হেলিকোব্যাক্টার পাইলোরি খুব ইম্পর্টেন্ট, আমাদের স্টোমাকে পেপটিক আলসার তৈরি করে। নিউমোনিয়া, ক্লেবসিয়েলা নিউমোনিয়া, হসপিটাল অ্যাকোয়ার্ড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা লাং নিক্রোসিসে এই ক্লেবসিয়েলাটা কাজ করে, গ্রাম নেগেটিভ। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হয় নিজেরিয়া, গনোরিয়া দিয়ে, আরেকটা হয় ট্রেপোনেমা পেলিডাম দিয়ে, এই যে স্টেডি। সিফিলিস তৈরি হয় আর একটা গনোরিয়া তৈরি করে। নিজেরিয়া মেনিনজাইটাইটিস, এটা দিয়ে মেনিনজাইটিস হয়। সিউডোমোনাস অ্যারোজিনোসা, ভেরি মাচ নটোরিয়াস ব্যাকটেরিয়া। এই ইকোলাই, সিউডোমোনাস অ্যারোজিনোসা এগুলো নিয়ে আমাদের খুব সাবধান থাকতে হয়। এরা হেন কোনো মানে ডিজিজ নাই যেটা তৈরি করতে পারে না। বিশেষ করে হসপিটাল অ্যাকোয়ার্ড কোনো কিছু হলেই সেটা সিউডোমোনাস অ্যারোজিনোসা হওয়ার চান্স আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আমাদের ডিসেন্ট্রি হয় শিগেলা ডিসেন্ট্রি দিয়ে, কলেরা হয় ভিব্রিও কলেরি দিয়ে, গ্রাম নেগেটিভ অল। গ্রাম পজিটিভের ক্ষেত্রে খুব কমনলি আমাদের যেটা দুটো স্পেসিস আছে, একটা হচ্ছে স্টাফিলোকক্কাস আর একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। দোজ আর গ্রাম পজিটিভ এবং খুবই নটোরিয়াস ব্যাকটেরিয়া। স্টাফিলোকক্কাস অরিয়াস তো মারাত্মক নটোরিয়াস, বিকজ এটা মেথিসিনিন রেজিস্ট্যান্স। স্টাফিলোকক্কাস অরিয়াস এমআরএস এ স্ট্রেন তৈরি হয়ে গিয়েছে, অলমোস্ট এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্স আর কি। কোন ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করা যায় না, তারা ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্সও হয়ে গিয়েছে। ভিসা স্ট্রেন পাওয়া যায় ইদানিং, মানে কিছু কিছু স্ট্রেন পাওয়া যায় ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্স স্টাফিলোকক্কাস অরিয়াস, যাদেরকে ভিসা স্ট্রেন বলে। তারা মোটামুটি সব ধরনের ইনফেকশন করে, তবে স্কিন ইনফেকশন হলে, কোথাও স্কিন এন্ড সফট টিস্যু ইনফেকশন হলে বুঝতে হবে স্টাফিলোকক্কাস অরিয়াস গ্রাম পজিটিভ দিয়ে হয়েছে। স্টাফিলোকক্কাস দিয়ে তিনটা ব্যাকটেরিয়া আছে, এপিডার্মিডিস, স্যাপ্রোফাইটিকাস, এগুলো দিয়ে আমাদের এই স্যাপ্রোফাইটিকাস দিয়ে ইউটিআই হয়। স্ট্রেপ্টোকক্কাস অ্যাজালেক্টি, নিউমোনিয়া, পায়োজেনেস, ভাইরিডেন্স, এগুলো দিয়ে আমাদের সবই গ্রাম পজিটিভ, বিভিন্ন ধরনের ইনফেকশন হয়। পায়োজেনেস দিয়ে, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনেস দিয়ে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, স্কিন এন্ড সফট টিস্যু ইনফেকশন হয়। ডেন্টাল ক্যাভিটিসে যে ব্যাকটেরিয়াটা মেইনলি দায়ী সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ভাইরিডেন্স, এই ব্যাকটেরিয়াটা আমাদের দায়ী। আর প্লেগ হয় হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস দিয়ে, গ্রাম নেগেটিভ। তো মোটামুটি 35টা ব্যাকটেরিয়া আমাদের একটু নজরে রাখতে হবে যে কোনগুলো গ্রাম পজিটিভ এবং কোনগুলো গ্রাম নেগেটিভ, বিকজ আমরা সামনের দিনে যখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করব, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভে একটু ভেরিয়েন্স আছে, কিভাবে তারা রেজিস্ট্যান্স ডেভেলপ করে, মেকানিজম, ড্রাগ মেকানিজম থেকে শুরু করে সবকিছুতেই একটু পার্থক্য আছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। সুতরাং গ্রাম পজিটিভ মাথায় আসলেই যেন স্টাফিলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস এটা যেন মাথায় আসে, যে এরা দিয়ে এই দুইটা ব্যাকটেরিয়া আর হচ্ছে তোমার বেসিলাস এবং ক্লোস্ট্রিডিয়াম, এগুলো হচ্ছে তোমার এন্টারোকক্কাস। এই কক্কাস শব্দ যেখানেই আছে বুঝবা যে সেটা হচ্ছে তোমার গ্রাম পজিটিভ। সময় কি আছে? আছে। আমরা অ্যান্টিবায়োটিক গুলো যে ব্যবহার করব, এগুলো অনেকগুলো প্যারামিটারের উপর নির্ভর করে। সিলেকশন ক্রাইটেরিয়া আছে, কাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে, কেন দেওয়া হবে, কোন অ্যান্টিবায়োটিক দিলে সুবিধা, এগুলো নানান রকমের ফ্যাক্টরের উপর নির্ভর করে। সেই ফ্যাক্টর 6টা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। অ্যান্টিবায়োটিক সিলেকশন ক্রাইটেরিয়া, কোন অ্যান্টিবায়োটিকটা কখন কাকে কিভাবে দিতে হবে, এগুলো সব আমরা
মানে জানার চেষ্টা করব। আমাদের অনেকগুলো অ্যান্টিবায়োটিক রয়েছে, আমরা সেগুলো ক্লাসিফিকেশন শিখবো, সেগুলো মেকানিজম জানবো। তার আগে আমাদের একটা সিলেকশন ক্রাইটেরিয়াটা জেনে নিই। এটা হচ্ছে অর্গানিজমস আইডেন্টিটি। অর্গানিজম না জেনে তো আমরা কোনো কিছু দেওয়াটা উচিত নয়, কিন্তু আমাদের বাংলাদেশে যেটা দেওয়া হয় আর কি, অর্গানিজম সাসেপ্টিবিলিটি জানা, যে আসলে সে কোন অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে সাসেপ্টিবল, কোথায় ইনফেকশনটা হয়েছে, পেশেন্টের কিছু ফ্যাক্টর জড়িত আছে, এজেন্টের সেফটিটা আমাদের জানতে হবে, এবং কস্ট অফ থেরাপি। এখন একই একটা ডিজিজের ক্ষেত্রে বা একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দুটো অ্যান্টিবায়োটিক দেওয়া যায়, যেটা একটা দামি একটা কম দামি, তাহলে আমি কেন দামিটা দিব, আমি কম দামিটা দিয়েই শুরু করব। এই 6টা ফ্যাক্টর আমাদেরকে একটু আলোচনা করি আমরা। প্রথমত আসো হচ্ছে 1 এবং 2, দুটোকে একসঙ্গে আমরা করি, কারণ তোমরা যদি হসপিটালে যাও বা কখনো অসুস্থ হও ব্যাকটেরিয়া দ্বারা, তো তখন ফিজিশিয়ানরা তোমাকে সাজেস্ট করে যে সেল কালচার, ব্যাকটেরিয়াল কালচার করতে, সিবিসি কালচার বলে, সিবিসি করতে বলে। তো সিবিসি করলে আমরা যেটা করি যে রক্ত নেই বা ইউরিন নেই, রক্ত নিয়ে আমরা ব্লাড কালচার করি, করে সেই রক্তের মধ্যে কোনো ব্যাকটেরিয়া আছে কিনা, এবং ওই রক্তটা নিয়ে আমরা পেট্রি ডিশে দেই। পেট্রি ডিশে দেওয়ার ফলে সেখানে ব্যাকটেরিয়া গ্রো করে, সেই জায়গায় আমরা গ্রাম স্টেনিং করে জানতে পারি যে এই ব্যাকটেরিয়াটা কি গ্রাম নেগেটিভ নাকি গ্রাম পজিটিভ, বা আরো অনেক কিছু পদ্ধতি আছে জানার জন্য যে এটা আসলে কোন ব্যাকটেরিয়া, বিভিন্ন মেথড অ্যাপ্লাই করে, যে এটা কি স্টাফিলোকক্কাস অরিয়াস নাকি সিউডোমোনাস অ্যারুজিনোসা নাকি ইকোলাই, এগুলো সব জানা যায় তুমি মানে তোমার বডির বিভিন্ন ফ্লুইড থেকে নিয়ে। সেই ফ্লুইড গুলো হতে পারে ব্লাড, সেরাম, সিএসএফ, সাইনোভিয়াল ফ্লুইড, পেরিটোনিয়াল ফ্লুইড, ইউরিন, এগুলো থেকে নিয়ে তুমি ব্যাকটেরিয়াল কালচার করতে পারো, কালচার করে তার আইডেন্টিটিটা জানতে। এখন আমি জেনে গেলাম যে ঠিক আছে, এই পেশেন্টের ক্ষেত্রে আমরা খুঁজে পেলাম যে তার সিউডোমোনাস অ্যারুজিনোসা আছে, সিউডোমোনাস অ্যারুজিনোসা গ্রাম নেগেটিভ, এটা আমরা জেনে গেলাম নাম্বার 1। এখন এই সিউডোমোনাস অ্যারুজিনোসা কোন কোন অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে কিল করা সম্ভব, তার একটা টেস্ট করতে হবে, দ্যাট ইজ কল্ড ডিস্ক ডিফিউশন টেকনিক। আমরা এটা সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার মাইক্রোবায়োলজি প্র্যাকটিক্যালে পড়েছি। করছো নাকি তোমরা, নাকি করো নাই? শোনা যায়? ফার্স্ট ইয়ারে করেছিলাম। হ্যাঁ স্যার পড়িনি স্যার এটা। মাইক্রোবায়োলজি প্র্যাকটিক্যালে তোমাদেরকে কিভাবে পেট্রি ডিশ তৈরি করতে হয় দেখায় নাই? জি স্যার, ফার্স্ট ইয়ারে করেছিলাম। আচ্ছা, তো আমরা এই ধরনের পেট্রি ডিশের মধ্যে ওই ব্যাকটেরিয়াটা গ্রো করি। পেট্রি ডিশ গুলো তো নিশ্চয়ই মনে আছে, সাইজ গুলো 9 মিলিমিটারের। তো আমরা ওই পেট্রি ডিশ গুলো মানে আমরা তৈরি করতে পারি, তৈরি করে সেখানে ওই ব্যাকটেরিয়া গুলো গ্রো করতে পারি, গ্রো করে সেখানে আমরা এই অ্যান্টিবায়োটিক গুলোর কিছু ডোজ আমরা দিয়ে দিই। দিয়ে দিলে ওই অ্যান্টিবায়োটিক গুলোর কারণে ব্যাকটেরিয়া কি মারা যাচ্ছে নাকি কি বলে গ্রোথ ইনহিবিট হচ্ছে, এগুলো আমরা জানতে পারি। এই সাসেপ্টিবিলিটি টেস্ট করে, অনেক সময় তোমরা ব্যাকটেরিয়াল সাসেপ্টিবিলিটি টেস্টের রিপোর্ট গুলো দেখবে যে কোন একটা ব্যাকটেরিয়ার এগেইনস্টে 20-22টা অ্যান্টিবায়োটিক দিয়ে তারা দেখেছে যে কোনটা কোনটা সাসেপ্টেবল, এটা কি রেজিস্ট্যান্স নাকি ইন্টারমিডিয়েট রেজিস্ট্যান্স নাকি সেনসিটিভ এস, এই 3টা ওয়ার্ড দিয়ে লেখা থাকে, আই আর এস। আই মানে হচ্ছে ইন্টারমিডিয়েট, আর মানে হচ্ছে রেজিস্ট্যান্ট, এস মানে হচ্ছে সেনসিটিভ। তো আমি একবার ওই বেএসএমএমইউ এর একটা দেখলাম, রিপোর্ট দেখলাম, একটা অ্যান্টিবায়োটিক একটা অর্গানিজমের এগেইনস্টে একটা পেশেন্টের সবগুলো রেজিস্ট্যান্স, আর 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 মানে কোনো অ্যান্টিবায়োটিক দিয়েই তাকে ট্রিটমেন্ট করে তুমি বাঁচাতে পারবে না। তো এই টেস্টটা করার পরে ওই রিপোর্টটা দেয় যে অমুক পেশেন্ট নেম মোহাম্মদ আব্দুল মুহিত, তার ব্যাকটেরিয়ার নাম গ্রাম নেগেটিভ, সিউডোমোনাস অ্যারুজিনোসা, সাসেপ্টিবিলিটি টেস্ট লিখে তারা ওই অ্যান্টিবায়োটিকের নাম লেখে, ক্লোরামফেনিকল, ফ্লুরোকুইনোলোন, টেট্রাসাইক্লিন, ম্যাক্রোলাইডস, মানে নানান ধরনের যে অ্যান্টিবায়োটিক গুলো আছে সবগুলো প্রত্যেকটাই বসিয়ে দিয়েছিল ডিস্কের মধ্যে, ডিস্ক আকারে ছোট ছোট ডিস্ক। ডিস্ক মানে হচ্ছে তুমি কোনটা, ওই যে আমরা কি বলে পেপার কাট কি বলে, যখন আমরা বান্স করতে যাই তখন আমরা একটা পেপার ক্লিপ দিয়ে সেটাকে ফুটা করি না, ফুটা করে সেটাকে আমরা ফাইলিং করি, ফাইলে রাখি।
ওই যে পেপার ক্লিপটা যে মানে যেটা দিয়ে তুমি ফুটা করলে পেজটাকে, সেই যে ছোট ছোট মানে এই যে 6 মিলিমিটার সাইজের ডিস্ক বের হলো, ওগুলোকে আমরা ওইখানে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে, ওইটা যদি মানে এমন ভাবে ডিজাইন করা হয় ওই ছোট ওই জায়গাটাতে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে সেটা ডিশের মধ্যে ছেড়ে দিলাম, ডিশে তখন সুন্দর একটা গোল আকারে ইয়ে তৈরি হয়। তো এভাবে আমরা সেনসিটিভিটি সাসেপ্টিবিলিটি টেস্ট করি এবং 15-20টা অ্যান্টিবায়োটিক দিয়ে, নানান ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা দেখার চেষ্টা করি, বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ক্লাসের দিয়ে দেখার চেষ্টা করি যে আসলে সে কোনটাতে সাসেপ্টিবল, এবং সেটা দেখে আমরা এর পরবর্তী স্টেপে এমআইসি এবং এমবিসিও আমরা ডিটারমিনেশন করতে পারি। যে এমআইসি ভ্যালু ডিটারমিনেশন সেটা সিরিয়াল ডাইলেশন টেকনিক দিয়ে আরো নেক্সট স্টেপে, কিন্তু প্রথম স্টেপটা আমরা ওই ডিস্ক ডিফিউশন টেকনিক দিয়েই বুঝতে পারি, দিয়ে আমরা এই সাসেপ্টিবিলিটিটা টেস্ট করব। এখন এই টেস্টটা করতে কিন্তু 2 দিন সময় লাগবে। তুমি প্রথম দিন গিয়ে ব্যাকটেরিয়া দিয়ে আসবা, দ্বিতীয় দিন গিয়ে তৃতীয় দিন গিয়ে তোমাকে ইয়েটা নিয়ে আসতে হবে, রেজাল্ট। যেহেতু 2 দিন সময় লাগে, এই 2 দিনে কিন্তু পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তখন কিন্তু অনেকেই এম্পেরিক্যাল থেরাপি শুরু করে। এম্পেরিক্যাল থেরাপি মানে হচ্ছে না জেনেই একটা মানে আইডিয়া নিয়ে তোমাকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করে, এবং বাংলাদেশে তাই হয়। কোনো কালচার টেস্ট না করে, সিবিসি টেস্ট না করেই সাধারণত ব্যাকটেরিয়া এগেইনস্টে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। বাংলাদেশে কেন, বিশ্বের অন্যান্য অনেক দেশেই এই ঘটনাটা ঘটে, ফলে ব্যাকটেরিয়া এখন রেজিস্ট্যান্স ডেভেলপ করে যাচ্ছে। ঠিক আছে, ব্যাকটেরিয়া যে রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে, এই যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হচ্ছে এবং এই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হওয়ার পিছনে এই এম্পেরিক্যাল থেরাপি মানে না জেনেই মানে দেয়াটা খুব বেশি মানে দায়ী। ফলে যেটা হয় যে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায়, আমরা সেটা সম্পর্কে ডিটেইলস জানবো পরবর্তীতে। ওই যে এম্পেরিক্যাল থেরাপির কথা বলছিলাম, যে একটা ক্রিটিক্যালি ইল পেশেন্ট মেনিনজাইটিস বা নিউমোনিয়া নিয়ে আসছে। এখন নিউমোনিয়ার যে সব পজিটিভ অর্গানিজম আছে, ক্লেবসিয়েলা নিউমোনিয়া, স্টেফিলোকক্কাস নিউমোনিয়া বা আদার্স যেগুলো আছে, সেগুলো সম্পর্কে তো আমরা জানি যে এরা এই ধরনের ব্যাকটেরিয়া হতে পারে, গ্রাম নেগেটিভ সাধারণত। তো এদেরকে আমরা কোন কোন অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করতে পারি সেই সংখ্যাটা আমাদের জানা আছে, সেটা দিয়ে ডক্টররা শুরু করে। যদিও সেটা নির্ভর করে হচ্ছে ড্রাগ সাইট অফ ইনফেকশনের উপরে। এখন নিউমোনিয়া হয়েছে, সেটা কি বলে কমিউনিটি অ্যাকোয়ার্ড নাকি হসপিটাল অ্যাকোয়ার্ড, কোনটা দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, এবং আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিই। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক অনেকগুলো আছে, তার মধ্যে সেফালোস্পোরিন গুলো খুব কমনলি ব্যবহার করা হয় হসপিটালে। হসপিটালে গেলেই দেখবা ইনজেকশন দিচ্ছে অ্যান্টিবায়োটিকের, কি সেফট্রাক্সন, 3rd জেনারেশন সেফালোস্পোরিন। 4th জেনারেশন অনেক সময় দেয় সেফট্রাজিডিন দিয়ে দেয়, অনেক সময় এখনকার দিনে এই সেফালোস্পোরিন দিয়ে কাজ হয় না, ভ্যানকোমাইসিন দেয়। এবং এই ড্রাগ অফ চয়েসটা হচ্ছে সাইট অফ ইনফেকশনের উপর নির্ভর করে, অনেক সময় পেশেন্ট হিস্ট্রির উপর নির্ভর করে। আমাদের দেশে যা হয়, পেশেন্ট হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশে লোকজন ওই কোয়াক ডাক্তার আছে, মানে গ্রাম্য পল্লী চিকিৎসক আছে, ওদের কাছ থেকে 2টা সিপ্রোফ্লক্সাসিন খেয়ে আসছে, 2টা অ্যামক্সিসিলিন খেয়ে আসছে, খেয়ে এসে অবস্থা যখন বেগতিক, খুবই খারাপ কন্ডিশন, তখন এসে হসপিটালে ভর্তি হয়েছে। তো হসপিটালের ডাক্তার তখন আগে থেকেই বুঝে নেয় যে সে যেহেতু গরিব, সে ওই কোয়াক ডাক্তারের দেওয়া এজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন বা অ্যামক্সিসিলিন খেয়েই এসেছে, সুতরাং ওগুলো দিয়ে তার কাজ হয় নাই। এটা জেনেই সে সরাসরি 3rd জেনারেশন সেফালোস্পোরিন দিয়ে ট্রিটমেন্ট শুরু করে। মোস্ট অফ দ্য কেসে তাই হচ্ছে বাংলাদেশে, 80% ক্ষেত্রে তাই হয়। কিন্তু সিবিসি ছাড়াই ডক্টররা শুধু জিজ্ঞেস করে, এর আগে ওষুধ খাইছেন, কি ওষুধ খাইছেন? স্যার আমি এই ওষুধ খাইছি, কাজ হয় নাই, না, তাহলে তো বোঝাই গেছে। তখন ডক্টর বুঝিয়ে যান যে তাকে আসলে কোন ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। এবং হসপিটালে আসলে যে এই যে এত ওষুধ কিনতে হয়, এটার পিছনে কারণটা হচ্ছে এই যে তারা আসলে আগে থেকেই রেজিস্ট্যান্স হয়ে আসে, ফলে ডক্টরদেরকে হাই ক্লাসের অ্যান্টিবায়োটিক দেওয়া ছাড়া কোনো সুযোগ থাকে না এমবিবিএস ডক্টরদের ক্ষেত্রে। সাইট অফ ইনফেকশন খুব ইম্পর্টেন্ট। আমাদের যদি এমন একটা জায়গায় টিস্যুতে যদি আমার অ্যান্টিবায়োটিক দিতে হয়, পৌঁছাতে হয়, তাহলে অ্যান্টিবায়োটিকের লিপিড সলিবিলিটিটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমার মেনিনজেস পর্দায় আমার ব্রেইনে যদি কোনো ইনফেকশন হয়,
তাহলে সেখানে যেতে গেলে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে হবে, আর ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে লিপিড সলিউবল ড্রাগ গুলো, যেগুলো ওয়াটার সলিউবল ড্রাগ মোস্ট অফ দ্য কেসে সলিবিলিটি মাঝামাঝি থাকে, নট সো লিপিড সলিউবল, নট সো ওয়াটার সলিউবল, কিন্তু তারপরও যারা লিপিড সলিউবল থাকে তারা কিন্তু ওই কি বলে মেনিনজাইটিসের ক্ষেত্রে খুব ভালো ইনফেকশন ট্রিটেড করা যাবে। এখন পেনিসিলিন যেগুলো ড্রাগ, এগুলো কিন্তু ওয়াটার সলিউবল, এবং এই ওয়াটার সলিউবল ড্রাগ গুলো কিন্তু লো লিপিড সলিবিলিটির কারণে তুমি মেনিনজাইটিস পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করলে কাজ হবে না, ঠিক আছে। আবার মলিকুলার ওয়েটও খুব গুরুত্বপূর্ণ একটা, ভ্যানকোমাইসিনের মলিকুলার ওয়েট অনেক বেশি। এখন এটা দিয়ে যদি আমরা কি বলে ব্লাড ব্রেন ব্যারিয়ারের কোনো ইয়ে ফাংশনটাকে যদি আমরা ইয়ে করতে হয়, ক্রস করতে হয়, সেটা সম্ভব হয় না। প্রোটিন বাইন্ডিং এর একটা বিষয় আছে, যে হাই প্রোটিন বাইন্ডিং ড্রাগ কিন্তু প্লাজমাতেই রয়ে যাবে, সেরামেই রয়ে যাবে, কারণ হাই প্রোটিন বাইন্ডিং হলে প্লাজমাতে অ্যালবুমিন আছে, গ্লোবিউলিন আছে, সেখানেই বাইন্ড করে থাকবে, সে টিস্যুতে যাবে কোথা থেকে। সুতরাং এই ফ্যাক্টর গুলো তোমরা বায়োফার্মাসিউটিক্স এ পড়বে, বায়োফার্মাসিউটিক্স এগুলো নিয়ে আরো ডিটেইল বিস্তারিত আলোচনা হবে। তো সাইট অফ ইনফেকশনের উপর নির্ভর করে ড্রাগ চয়েসটা আমাকে, স্যার আমাদের টাইমটা শেষ স্যার। তো সাইট অফ ইনফেকশনটা খুব গুরুত্বপূর্ণ, আমরা সাইট অফ ইনফেকশনের উপর নির্ভর করে ড্রাগ চয়েস করতে হয়, এবং ড্রাগ চয়েসের ক্ষেত্রে আমাদের এই তিনটা প্যারামিটার মাথায় রাখতে হয়, যে ওই ড্রাগের লিপিড সলিবিলিটি কেমন, মলিকুলার ওয়েট কেমন, এবং প্রোটিন বাইন্ডিং কেমন, এটা জেনে তারপর করতে হয়। তো এই কাজগুলো ডক্টররা সাধারণত করতে পারে না, বিকজ তাদের সময় নাই, এত পেশেন্ট, এগুলো কিন্তু ফার্মাসিস্টদেরই করার কথা, ঠিক আছে। ফার্মাসিস্টরাই সেই কাজগুলো করে, এবং সেটা ডক্টরকে অ্যাডভাইস করে যে এই ড্রাগটা দিলে তখন কাজে লাগবে। আমরা বাকি প্যারামিটার গুলো পরবর্তী দিন আলোচনা করব। আজকে আমরা এমপিরিক্যাল থেরাপি, সাইট অফ ইনফেকশন এবং অর্গানিজমস আইডেন্টিটি এন্ড সাসেপ্টিবিলিটি সম্পর্কে আলোচনা করলাম। আগামী দিন আমরা আরো অনেকগুলো পেশেন্ট ফ্যাক্টর, বিশেষ করে সেফটি অফ দ্য এজেন্ট এন্ড কস্ট অফ থেরাপি সম্পর্কে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের কিছু জানার থাকলে বলতে পারো।